কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় টিংহই তার অতীতের জীবনের কথাও মনে করে। সেজন্য সে এখন সাধারণ মানুষের জন্য কিছু করতে রাজ্যের এক কর্মকর্তা হতে চায়। ইঙ্গুই তাকে শুভকামনা জানিয়ে আবার দেখা হবে বলে। টিংহই বলে দেখা না হওয়াই ভালো। এরপর দুজন দুদিকে দুপথে চলে যায়। এদিকে যিশু আসে ফুজির পানশালায়, আর তার হ্যান্ডসাম লুক দেখে সেখানে সব মেয়েরাই তো পাগল হয়ে গেছে। সবাই চাচ্ছে তার মন জয় করতে। কে কার আগে তাকে ইমপ্রেস করবে সেটাই বিষয়। এর মধ্যে ফুজিও তো তার প্রতি ইমপ্রেস হয়। সে তার দোকানের সেরা ওয়াইন দেওয়ার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে বলে, কিন্তু তার আগে দুজন মেয়ে গিয়ে যিশুর সাথে হেসে কথা বলে আর ওয়াইন পান করে। এই দেখে ফুজি রাগ করে আর স্পেশাল ওয়াইন দেয় না। এখানে আবার মিস্টার সং আসে। এতদিন জিয়াংমির সাথে ছিল, কিন্তু এখন তো জিয়াংমি নেই, তাই সে ফুজির সাহায্য নিতে আসে। ফুজি তো তাকে পাত্তা দেয় না। মিস্টার সং উল্টো পাল্টা কথা বলতে শুরু করে, আর তখনই ফুজি তাকে মারধর করে তাড়া করতে থাকে। মারধর করে একেবারে পানশালার বাইরে পাঠিয়ে দেয়। যিশু এবার আগুনে ঘি ঢেলে বলে, স্বামীর সাথে এমন আচরণ করতে নেই। ফুজি আরো রেগে যায়। কিসের স্বামী? এই ছেলে তার যোগ্যই না, আর ফুজি কাকে বিয়ে করবে না করবে সেটা তার মর্জি। এবার সে যিশুকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এতক্ষণ ইমপ্রেস হলেও এখন ফুজি এর ওপর বিরক্ত। যিশু বাইরে চলে আসে, আবার ভেতরে গিয়ে ঝামেলা মেটাতে চায়, কিন্তু তার সাথে হুয়াং এর দেখা হলে সে বলে, এর সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই। এই মেয়ে সম্রাটকেও ছুরি নিয়ে তাড়া করেছিল। এটা শুনে যিশু একটু চুপসে যায়। অন্যদিকে টিচার শান আসে। তাকে প্রাসাদে থাকার জন্য রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সামনের অফিসিয়াল পরীক্ষায় তার দায়িত্ব আছে। যে গার্ড তাকে প্রাসাদে নিয়ে আসে সে লর্ড শ্যান বলে কাউকে সম্বোধন করে। টিচার শ্যান জিজ্ঞেস করে, এই লর্ড শ্যান আবার কে? তখন যিশু সামনে এসে বলে, সে লর্ড শ্যান। শ্যান যিশু হচ্ছে টিচার শ্যানের ছেলে। টিচার শ্যান তো ছেলেকে পেয়ে তার উপর চড়াও হয়। যিশু থাকতে কেন সম্রাট রাজ্যের বাইরে গেল? সে সম্রাটকে প্রোটেকশন দিতে পারেনি। এই নিয়ে বাবা ছেলের মারামারি শুরু হয়। টিচার শ্যান তো একটা ঝাড়ু নিয়ে মারতে শুরু করে। তাদের মাঝে পড়ে গার্ড কাবাবে হাড্ডি হচ্ছিল। ইয়াং আর ইঙ্গুই দূরে দাঁড়িয়ে দেখছিল। মূলত তারা মজা নিচ্ছিল। তাদের বেশ ইন্টারেস্টিং লাগছিল। পরে ইঙ্গুই সামনে আসে আর টিচার শ্যান তাকে সম্মান জানায়। ইঙ্গুই বলে তার নিজের ইচ্ছাতেই সে প্রাসাদের বাইরে গেছে, যিশুর কোনো দোষ নেই। পরে টিচার শ্যান আর ইঙ্গুই আলাদা আলাপ করে। তারা সামনের অফিসিয়াল পরীক্ষা আর এর সাথে জড়িত দুর্নীতি ধরার জন্য পদক্ষেপ নেওয়ার কথা ভাবে। টিচার শ্যান সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে সেকেন্ড চ্যান্সেলর গুচিং রাজধানী থেকে যারা পরীক্ষায় অংশ নিচ্ছে তাদের বিভিন্ন টিপস দিচ্ছিল। এখানে আমরা টিচার শ্যানের মেয়েকে দেখি। তার নাম শ্যান ঝিলি। খুবই ট্যালেন্টেড মেয়ে। চ্যান্সেলর গুচি সবাইকে তাদের বেস্ট দিয়ে পরীক্ষা করতে বলে। মেয়েদের জন্য এরকম সুযোগ আগে কখনো দেওয়া হয়নি, তাই এটা যেন কাজে লাগায়। পরীক্ষার দিন চলে আসে। টিংহুইকে এগিয়ে দিতে আসে ফুজি। গেটে দাঁড়িয়ে তারা অনেক কথা বলছিল। ফুজি বেশ এক্সাইটেড ছিল। এরপর টিংহুইয়ের নাম ডাকা হয়, আর সে এক্সাম হলে যায়। মেইন গেট বন্ধ হয়ে যায়। এরপর সব মেয়েরা পরীক্ষা দিতে বসে। মেয়েদের জন্য আলাদাভাবে এই পরীক্ষার আয়োজন করা হয়। এখানে গ্র্যান্ড চ্যান্সেলর শুটিংও ডিউটিতে ছিল। বেশ নিরপেক্ষ পরীক্ষা আয়োজিত হয়। অন্যদিকে সম্রাটের গাড়ি ঘুরে ফিরে প্রাসাদের দিকে রওনা দেয়। হাওয়ান তো কড়া গার্ড দিয়ে পেছনে ফলো করছিল, এবার যেন না পালিয়ে যায়। কিন্তু এর মাঝেও সম্রাট ফাঁকে দিয়ে ঘোড়া ছুটিয়ে জঙ্গলের পথে পাড়ি দেয়। পথে গুচিং অপেক্ষা করছিল। ইঙ্গুই তার হাতে একটা গোপন নথি দেয়। পরবর্তী পদক্ষেপ এই অনুযায়ী নিতে হবে। সব মন্ত্রী কর্মকর্তা এসে সম্রাটের ঘরের সামনে দাঁড়ায়। একমাত্র 2 চ্যান্সেলর ছাড়া কেউ জানে না যে সম্রাট 10 দিনের জন্য বাইরে গেছে। আর রুমে অন্য কেউ সম্রাট সেজেছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সম্রাট বের হচ্ছে না দেখে চ্যান্সেলর শুটিং এগিয়ে যায় দরজা খুলে দেখার জন্য। আর সাথে সাথে তার আগে ইঙ্গুই বেরিয়ে আসে। সবাই তাকে অভিবাদন জানায়। সবার সাথে টুকটাক মত বিনিময়ের পরেই তার কাছে একটা খবর আসে, আর সে তাই দ্রুত বেরিয়ে যায়। সব মন্ত্রী কর্মকর্তাদের সভায় গিয়ে অপেক্ষা করতে বলে। সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় কেটে যায়। রাত 2টা বেজে গেছে, কিন্তু সম্রাট আসেনি। সবাই তো দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিল প্রায়। চ্যান্সেলর শুটিং এর পায়ের সমস্যার জন্য ইঙ্গুই আগে থেকে তার জন্য বসার ব্যবস্থা করতে বলে যায়। সে বসে বসে ঘুমাচ্ছিল। এভাবে আরো ঘুম ঘুম সময়ের পরে সম্রাট ইঙ্গুই আসে সভায়। সবাইকে এই কয়দিন তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ দেয়, বিশেষ করে চ্যান্সেলর শুটিংকে। তার জন্য পুরস্কার রেডি করে এনেছে, আর এই পুরস্কার হলো তাকে রাজ্যের কাছ থেকে বহিষ্কার। চ্যান্সেলর শুটিং বুঝতে পারে না কেন এমন আচরণ করা হচ্ছে।
আর তখনই এক এক করে সম্রাট তার অপরাধের কথা তুলে ধরে। চ্যান্সেলর শুটিং প্রতিবাদ করলেও সম্রাটের কাছে প্রমাণ ছিল। চ্যান্সেলর শুটিং এ বিষয়ে তথ্য প্রকাশ করে। চ্যান্সেলর শুটিং ভাবে যিশু তার পক্ষ নেবে, কিন্তু সেও সম্রাটের পক্ষেই ছিল। আর এভাবে সব ফাঁস হয়। চ্যান্সেলর শুটিং ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। তাকে সভা থেকে সম্রাট অবশেষে বাদী দিয়ে দেয়। এইদিকে আবার টিংহুই পরীক্ষায় প্রথম হওয়ায় ফুঝির সে কি আনন্দ। সে শহরে ফ্রিতে খাবার আর মেডিসিন বিতরণ শুরু করে। এর মধ্যে তার বাবা আর সৎমা আসে বাগড়া দিতে। তার সৎমা মূলত তার বাবার কানে বিষ দিয়েছে আর নিজে ইনোসেন্ট সাজে। মাস্টার ইয়ান এখন মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে ভেবে জোর করে বিয়ে দিতে চায় তার সৎমায়ের কুপরামর্শতে। ফুঝি প্রতিবাদ করে, এমনকি তাদের ধাক্কাধাক্কিতে লেডি ইয়ান পড়ে যায় ইচ্ছা করে, যাতে ফুঝির দোষ হয়। মাস্টার ইয়ান ফুঝিকে আর টিংহুইয়ের সাথে মিশতে দিতে চায় না, কিন্তু ফুঝি তো রাজধানীতে যাবার প্ল্যান করে ফেলেছিল। মাস্টার ইয়ান এবার ফুঝিকে মারতে যায়, কিন্তু টিংহুই সামনে চলে আসে। এখন তাকে তো মারা যাবে না, কারণ সে অফিসিয়াল পরীক্ষায় প্রথম হয়ে একজন অফিসিয়াল হয়েই গেছে। মাস্টার ইয়ান তো রেগে যায়। টিংহুইকে কিছু করতে না পারলেও নিজের মেয়েকে তো মারতেই পারবে, কিন্তু টিংহুই বলে এটা করলে তারই লস হবে, কারণ ইয়ান পরিবারের পক্ষ থেকে টিংহুইকে শুভকামনা জানানোর পোস্টার রেডি করা হয়ে গেছে। তখনই একদল সেনা সেই বড় পোস্টার নিয়ে আসে আর টিংহুইকে শুভেচ্ছা জানায়। মাস্টার ইয়ান নিজের সম্মান চিন্তা করে চুপচাপ সব মেনে নেয়। লেডি ইয়ান তো মনে মনে কটমট করতে থাকে। টিংহুই আর ফুঝি বেশ মজা পায়। তাদের পথে এখন আর কোনো বাধা নেই। টিংহুই এরপর তার বোনের সমাধিস্থলে যায়, তার সাথে একা সময় কাটায়, পরীক্ষায় প্রথম হবার খবর দেয়। এবার সে প্রতিশোধ নিতে পারবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে। এখানে আমরা টিংহুইয়ের অতীতের ঘটনা দেখি। বড় বোনকে নিয়ে মরুভূমির পথে পালানোর সময় তার বোন মারা যায়, তবুও সে পথ চলা থামেনি। কিন্তু এক সময় গুন্ডাদল তাকে ঘিরে ফেলে, তাকেও মেরে ফেলতে যায়। আর তখনই প্রিন্স ইঙ্গুই তীর ছোড়ে, গুন্ডারা পালাতে শুরু করে। টিংহুই প্রিন্সের তরবারি দিয়ে গুন্ডাদের লিডারকে মেরে ফেলে। ছোটবেলায় এভাবেই টিংহুই আর ইঙ্গুয়ের দেখা হয়েছিল, হয়তো এখন মনেও নেই। টিংহুই তার বোনের সমাধির পাশে সময় কাটানোর পরে ফিরে আসে। তাকে রাজধানীতে রওনা দিতে হবে। পরের দিন সে আর ফুঝি সব গুছিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে রওনা দেয় শহরের দিকে। অবশেষে তারা যাচ্ছে তাদের স্বপ্নের পথে। ফুঝি তো অনেক জিনিস নাই, বলা যায় না কোনটা কি লেগে যায়। অন্যদিকে সম্রাট ইঙ্গুই সব রাজ্য থেকে পাশ করা মেয়েদের লিস্ট দেখছিল। সে এখানে শ্যানঝিলির নাম দেখে। যিশু তো নিজের বোনের প্রশংসা করতে শুরু করে। এরপর ম্যাং টিংহুইয়ের নাম দেখে ইঙ্গুইকে ভাবতে থাকে, হতে পারে এই সেই টিংহুই। আসলে মেয়েটার ট্যালেন্ট আছে। এখন এইসব পাশ করে আসা মেয়েদের থেকে পরবর্তী ট্যালেন্ট বের করা হবে। অন্যদিকে রাতের দিকে টিংহুই ও ফুঝি শহরে চলে আসে। তাদের আপ্যায়ন করতে একটা হোটেলের ব্যবস্থা আগেই করা ছিল। হোটেলের মালিক ও অন্যরা তাদের যত্ন করে ভেতরে নিয়ে যায়। এরপর আরও এক নতুন রহস্য সামনে আসে। নতুন এক দল তৈরি হয়, টাইগার গ্যাং। তারা তাদের দলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করতে শপথ নেয় অন্ধকার এক গুহায়। টাইগার গ্যাং লিডার এবার তার সঙ্গীদের নিয়ে একটা বন্ধ রুমে যায়, যেখানে অনেক কম বয়সী মেয়ে বন্দী ছিল। এদেরকে পাচার বা বিক্রি করার জন্য আনা হয়েছে। লিডার এদেরকে নির্দিষ্ট জায়গায় নিতে বলে। এখানে লিডার আবার দুইটা বাচ্চাও পায়। লিডারের নিয়ম ছিল বাচ্চাদের কিডন্যাপ করে বিক্রি করা যাবে না, কিন্তু অতিরিক্ত টাকার লোভে অ্যাসিস্ট্যান্ট দুই বাচ্চা নিয়ে আসে। লিডার বাচ্চা দুটোকে উদ্ধার করে আর অ্যাসিস্ট্যান্টকে লাস্ট ওয়ার্নিং দেয়, এরপর এমন হলে মেরেই ফেলবে। লিডার যাবার পর অ্যাসিস্ট্যান্ট তার বড় ভাইকে বলে ব্ল্যাক টাইগার গ্যাং কার জন্য ধ্বংস হয়েছে সে খবর জানতে পেরেছে। এবার প্রতিশোধ নেওয়ার পালা। এদিকে সম্রাট ইঙ্গুই ও যিশু আলাপ করছিল গভর্নর ডিং এর মৃত্যু নিয়ে। তাকে বন্দি করার পর যে মুখোশধারী কেউ এসে তীর মেরে গেল তাকে বের করতেই হবে, কিন্তু একমাত্র ক্লু ছিল তীরের ভাঙা অংশ। এইটা দিয়ে তো আর সেভাবে অপরাধী বের করা সম্ভব না। যিশু অনেককেই টার্গেট করতে থাকে, কিন্তু সেরকম সূত্র মেলে না। এর মধ্যে চ্যান্সেলর শুটিং এর অপরাধগুলো নিয়েও আলোচনা করা হয়, তাকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। এবার হুয়ান চ্যান্সেলর শুটিং এর দেওয়া একটা বিশাল পোস্টার নিয়ে সম্রাটের কাছে হাজির হয়, যাতে লেখা ছিল রাজকীয় পরিবার আর রাজকর্মচারীর মধ্যে রোমান্স কখনো ভালো কিছু আনে না। এটা একটা নীতিবাক্য হলেও মূলত সম্রাটকে খোঁচা দিয়ে বলা হয়েছে। এটা আবার স্টাডি রুমের দরজার ওপরে টানাতে বলা হয়। হুয়াং তো এটা শুনে রেগেই যায়, কিন্তু সম্রাট ঠান্ডা মাথায় রাজি হয়। তারপর সেটা দরজার ওপরে টানানো হলে যিশু এটা নিয়ে নানা অভিযোগ করে। ইঙ্গুই মজা করে বলে এটা নাকি তার জন্য উপদেশ দিয়েছে চ্যান্সেলর শুটিং। এরপর ইঙ্গুই, যিশু ও হুয়াং রাতে শহরে ঘুরতে বের হয়। তারা ঘুরে ঘুরে বাজার দেখছিল।
অন্যদিকে ফুচি আর টিংহইও ঘুরতে বের হয়। তারা ঘুরতে ঘুরতে একটা বড় ধাবায় খেতে আসে। কাকতালীয়ভাবে ইঙ্গুইও সেখানে আসে, কিন্তু তাদের দেখা হয় না। ইঙ্গুইরা ভেতরের ঘরে গিয়ে বসে, যেহেতু সম্রাট ফুচি আর টিংহই বাইরে বসে। তাদের কাছে এই পরিবেশ অনেক ভালো লাগে। তারা খাবার অর্ডার করে, কিন্তু খাবার আসার পর ফুচির সেটা ভালো লাগে না। সাউঝাওতে এর থেকে ভালো খাবার পাওয়া যায়। ফুচি তো কথা বলতে বলতে মাঝে জোরে কথা বলে বসে। এতে অন্যরা বিরক্ত হয়ে তাকায় বারবার। টিংহই তাকে চুপ থাকতে বলে। অন্যদিকে ভেতরে বসে ইঙ্গুই খাবার অর্ডার করে আর নিজেদের মধ্যে গল্প করছিল। ফুচি এদিকে টিংহইকে বলে আগামীকাল নাকি পরীক্ষা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। টিংহই বলে এসব গুজব নিয়ে ভয় পেলে চলবে না। ফুচি এসব নিয়ে উত্তেজিত হয়ে আবার জোরে কথা শুরু করে। টিংহই আবার তাকে শান্ত করতে থাকে। পরের দিন যথারীতি পরীক্ষা হয়। পরীক্ষা দিয়ে বের হবার পর ফুচি টিংহইকে নানা কথা জিজ্ঞেস করে পরীক্ষা নিয়ে। এর মধ্যে ঝিলি এসে টিংহইয়ের ফেলে আসা কালির বাক্স ফেরত দিয়ে যায়। কিন্তু পরে ঝিলি যাবার সময় টিংহইয়ের কি যেন হঠাৎ করে মনে হয়, আর সে দ্রুত সেদিকে কাকে যেন খুঁজতে শুরু করে, কিন্তু কাউকে না পেয়ে আবার চলে আসে বাড়ির দিকে। অন্যদিকে পরীক্ষার সব সিল করা খাতা আসে চ্যান্সেলর শুটিং এর কাছে। তাকে দেখেই মনে হয় সে নির্ঘাত কোনো প্ল্যান করছে। রাতের বেলায় ফুজি আর টিংহই ফানুসে ভালো উইশ লিখে সেটা উড়িয়ে দেয়। আশা করে এবারের পরীক্ষায়ও সে পাশ করে যাবে। পরের দিন রেজাল্ট বের হলে সবাই রেজাল্ট দেখতে এসে নিজেদের নাম দেখে ভীষণ খুশি হয়। কিন্তু অনেক খোঁজেও ফুজি রেজাল্টে টিংহইয়ের নাম পায় না। টিংহই ভালো করে দেখে, কিন্তু তবুও কোথাও তার নাম নেই। টিংহই হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। ফুজি তখনও রেজাল্ট দেখছিল। পরে সে বের হয়ে আসে টিংহইকে সান্ত্বনা দিতে। হয়তো কোনো ভুল হয়েছে, না হলে টিংহই পাশ করবে না এটা হতেই পারে না। টিংহই পরিস্থিতি স্বাভাবিক করতে খাবারের অজুহাত দেয়। খেতে গিয়ে গলা দিয়ে খাবার যেন নামছিল না টিংহইয়ের। ফুচি তাকে অনেক বোঝায় পরের বার আবার চেষ্টা করবে, কিন্তু টিংহই এজন্য 10 বছর ধরে নিজেকে তৈরি করেছে। এইভাবে হেরে যাবে এটা সে ভাবেনি। শোকে পাথর হয়ে যায় সে। এইদিকে সম্রাটের কাছে পরীক্ষার খাতা আসে, আর প্রথম যে হয়েছে তার খাতা নিয়ে সে পড়ে দেখছিল। আর পরে সে বুঝতে পারে এটা টিংহই ছাড়া আর কেউ না। কিন্তু পরে রেজাল্ট চেক করতেই যিশু জানায় এটা নাকি আনরুলারের খাতা। সে প্রথম হয়েছে আর টিংহই ফেল করেছে। ইঙ্গুই নিজেও এটা মানতে পারে না, অসম্ভব ব্যাপার যেন। এরপর দেখা যায় টিংহই বাড়ি ফিরে একা একা অন্ধকারে বসেছিল। ফুচি রান্নাঘরে কাজ করছিল আর ভাবছিল এমন কেন হলো, কিন্তু অন্ধকারে যেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। একটা কালো ছায়া টিংহইয়ের ঘরের দিকে আসে। মুহূর্তেই তার গলায় ফাঁস দিয়ে টেনে নিয়ে যায়। শব্দ পেয়ে ফুচি ঘরে আসে। অন্ধকার ঘরে আলো জ্বালাতে সে আটকে ওঠে, কারণ সেখানে টিংহই গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। দেখে মনে হয় টিংহই নিজেই আত্মহত্যার চেষ্টা করেছে। ফুচি তাকে দ্রুত নামায় আর ডাক্তার ডাকার ব্যবস্থা করে। সারা রাত অজ্ঞান থাকার পরে সকালে জ্ঞান ফিরতেই ফুচি তাকে বকাঝকা শুরু করে, কারণ সে ভেবেছিল টিংহই নিজেকে শেষ করে দিতে চায়। কিন্তু টিংহই ভুল ভাঙিয়ে বলে অন্ধকারে কেউ যেন তাকে মারতে এসেছিল। সে কে তা টিংহই জানে না, তবে হয়তো টিংহই কারো পথে কাটা হয়েছে, এজন্য তাকে মারতে চাইছে। কিন্তু এখানে তারা কার পথের কাটা? ফুচি বলে দ্রুত তাদের এখান থেকে বের হয়ে সাউঝাওতে ফিরে যেতে হবে। কিন্তু রাস্তায় বের হতেই দেখা যায় একদল মেয়ে একটা লেখা নিয়ে পড়ছে। লেখাটা টিংহইয়ের ছিল, কিন্তু সেটা প্রকাশ পায় রুলারের নামে। টিংহই বলে এটা তার লেখা, কিন্তু কেউই বিশ্বাস করতে চায় না। উল্টো তাকে মিথ্যা অপবাদ দেয়। ফুচি তাকে নিয়ে দূরে চলে আসে। সে চায় সাউঝাও ফিরে যেতে, কিন্তু টিংহই বলে সে যেহেতু পাশ করেছে তাই তাকে লড়াই করে আসল সত্য বের করতেই হবে। ফুচি ভয় পায়, কারণ একবার তো মৃত্যুর মুখোমুখি হয়েছে সে। টিংহই বলে শত্রুরা চাইছে চুপচাপ তাদের সরিয়ে ফেলতে, কিন্তু তাদের কাজ করতে হবে সবাইকে জানিয়ে, যাতে টিংহইয়ের কিছু হলে সেটা আলোচনায় চলে আসে। অন্যদিকে সম্রাট তার মন্ত্রীদের ডাকে। এখানে মিনিস্টার ঝ্যাংতু ভয়ে কাঁপছিল। এই বুঝি ধরা পড়ে গেল। ইঙ্গুই তো ধরেই ফেলেছে, কিন্তু তাদের একটা সুযোগ দেয় ভুল প্রমাণ করার। তা না হলে এবার তো মাথায় শরীর থেকে আলাদা করে দেবে। মিনিস্টার ঝ্যাংতু মিনিস্টার রুঝ্যাংয়ের সাথে প্ল্যান করে মিথ্যা নাটক বানাতে। এইদিকে টিংহই একটা নোটিশে লেখে যে পরীক্ষায় কারচুপি হয়েছে, অবশ্যই এর সুষ্ঠু বিচার দরকার। এরপর শহরে কাগজ ছড়িয়ে দেয়। সবাই এই কাগজ পেয়ে তদন্তের দাবি জানায়। টিংহই দূরে দাঁড়িয়ে খুশি হয় যে তার প্ল্যান কাজ করেছে। কিন্তু এখানে ব্ল্যাক টাইগার গ্যাংয়ের মতো একদল গুন্ডা সবাইকে চুপ করাতে আসে। টিংহই বুঝতে পারে এরা হয়তো কাল তাকে মারতে এসেছিল। কাল পারেনি, কিন্তু আজ নির্ঘাত কিছু করবে।
বলতে বলতে গুন্ডারা তাদের তাড়া করে, আর দুইজন দৌড়াতে দৌড়াতে একসময় দুইজন দুই দিকে চলে যায় যাতে তারা সাহায্য পেতে পারে আলাদা আলাদা। এদিকে চ্যান্সেলর গুচিং এর কাছে খবর আসে টিংহুই নামের অভিযোগ করেছে পরীক্ষার দুর্নীতি নিয়ে। চ্যান্সেলর দ্রুত এই বিষয় নিয়ে তদন্ত করতে বলে। অন্যদিকে হুয়ান গিয়ে চ্যান্সেলর শুটিংকে গোপন খবর দেয় টিংহুই কিভাবে সম্রাটকে সাওঝাও রাজ্যে হেল্প করেছিল আর কিভাবে ব্ল্যাক টাইগার শেষ হয় এই সব কিছু নিয়ে। চ্যান্সেলর শুটিং আগে মেয়েদের কর্মকর্তা হওয়া নিয়ে নেগেটিভ ছিল, এখন এই টিংহুই সামনে আসায় সে একেবারেই এই পরীক্ষা বানচাল করতে উঠে পড়ে লেগেছে। ফুজি এদিকে দৌড়ে আসতে আসতে ঝিলির গাড়ি দেখে আর সেদিকে যায়, আর টিংহুই একটা স্কুলে ঢুকে পড়ে যেখানে টিচার পড়াচ্ছিল। সেখানে গিয়ে সে ঘন্টা বাজিয়ে তার অভিযোগ জানায় আর দাবি করে তাকে সাহায্য করার, সত্য উন্মোচন করার জন্য সবাইকে এগিয়ে আসতে বলে। এই ভিড়ে গুন্ডারা আর টিংহুইকে ধরতে পারে না। টিংহুই শিক্ষা অফিসের দিকে যায় সবাইকে নিয়ে, পথে আরো লোক জড়ো করতে থাকে। ফুজি এদিকে ঝিলির গাড়িতে উঠে পড়ে, আগের দিন দেখা হয়েছিল পরিচয় দেয়, এছাড়া যিশুকে চেনে এটাও বলে। এরপর সাহায্য চায়। প্রথমে ঝিলি সাহায্য করতে রাজি না হলেও পরে তাকে নিজের সাথে নিয়ে নেয়, কিন্তু পরে তাদের গাড়ি আটকায় গুন্ডারা। ফুজি ভয় পেয়ে যায়। পরে ঝিলি বলার পরেও তারা গাড়ির ভেতর চেক করতে আসে, আর তখনই ক্যাপ্টেন ডি আনিয়ান এসে তাদের প্রতিহত করে আর শাস্তির হুমকি দেয়। আনিয়ান এরপর ঝিলির কাছে এসে তাকে নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দেবে বলে। অন্যদিকে সম্রাট দুই মিনিস্টারকে তাদের যুক্তি দিতে বলে যে কিভাবে এত বড় ভুল হলো। তারা তো বিভিন্নভাবে গল্প বানাতে থাকে, কিন্তু কিছুতেই ইঙ্গুইকে ভুল বোঝাতে পারে না। অবশেষে তাদের শাস্তি হয় 30 বেত্রাঘাত। যথারীতি তাদের 30 বেত্রাঘাত করা হয়, আর ইঙ্গুই মজা করে বসে এনজয় করে। হুয়াং মারতে মারতে গুনতে ভুলে যায়। ইঙ্গুই বলে তাহলে আবার শুরু থেকে গুনতে শুরু করুক। মিনিস্টাররা ভয় পেয়ে বলে তারা গুনে রেখেছে। ইঙ্গুই আবার তাদের সত্য বলার জন্য বলে। তারা মুখ খোলে না, কিন্তু এই বেত্রাঘাত আর সহ্য করা যাচ্ছিল না দেখে মিস্টার চ্যাং সত্য স্বীকার করতে রাজি হয়। এবার টিংহুই শিক্ষা অফিসে গিয়ে তার অভিযোগ জানায়। মিনিস্টার তেমন একটা পাত্তা দেয় না, এমনি রাজধানীর কেউ না, তার ওপর উচ্চ বংশ না, তাই তেমন আগ্রহ না দিয়ে উল্টো টিংহুইকে বলে প্রমাণ আনতে যে এটা তার লেখা। তখন টিংহুই আনরুলারকে ডাকার জন্য বলে। রুলারকে ডাকা হয়। আনরুলার ভেতরে আসতেই টিংহুই চমকে যায়, কারণ সে আর কেউ নয়, জিয়াংমি ছিল। জিয়াংমি কিভাবে এখানে এলো আর কিভাবেই বা টিংহুইয়ের উত্তরপত্র চুরি করলো বুঝতে পারে না টিংহুই। সে জিয়াংমিকে প্রশ্ন করে, কিন্তু জিয়াংমি উল্টো অপরিচিত ভাব করে। আসলে সে টাইগার গ্যাং এর সেকেন্ড মাস্টার, মানে ওই যে অ্যাসিস্ট্যান্ট লিডারের কাছে শাস্তি পেয়েছিল, তার সাথে অনৈতিক সম্পর্কে জড়িত হয় আর টিংহুই কিভাবে ব্ল্যাক টাইগার গ্যাং ধ্বংস করেছে এসব বলে। সেকেন্ড মাস্টার লালসার লোভে জিয়াংমিকে রুলার নাম দিয়ে টিংহুইয়ের বিরুদ্ধে লাগিয়ে দেয়। টিংহুই এবার তীব্র প্রতিবাদ করে আর জিয়াংমির পরিচয় ফাঁস করে। জিয়াংমি আর টিংহুই একে অন্যের দোষ দিতে থাকে আর বিচার চায়। গভর্নর অবশেষে তাদের চুপ করতে বলে। এক পর্যায়ে টিংহুই বাইরে আসা সবার উদ্দেশ্যে বলে তারা বিচার চাইতে এসেছে, বিচার ছাড়া যাবে না। জিয়াংমি তো টিংহুইকেই দোষারোপ করতে থাকে। টিংহুই এবার জিয়াংমির কাছে এসে এক প্রকার হুমকি দেয় আর জিজ্ঞেস করে সে নিশ্চিত কোনো জঘন্য কাজ করে প্রথম হয়েছে, আর তার পরিণতি তার আঙ্কেলের থেকেও জঘন্য হবে। জিয়াংমি রেগে যায় আর দুজনের মধ্যে মারামারি চুলোচুলি শুরু হয়। গভর্নর দ্রুত তাদের থামতে বলে আর মেইন গেট অফ করতে বলে। মেইন গেট বন্ধ করার পর জিয়াংমি বলে টিংহুই তার সব কেড়ে নিয়েছে, তাকে সে মেরেই ফেলবে। টিংহুই এটা গভর্নরকে দেখায়, কিন্তু অবশেষে টিংহুইকে আটক করা হয়। টিংহুই বুঝতে পারে জিয়াংমি সবাইকে বশ করে ফেলেছে। জিয়াংমিও বলে এটা সাওঝাও না, রাজধানী, এখানে সে টিংহুইকে সবভাবে শেষ করার ক্ষমতা রাখে। টিংহুই এবার তার হাতের শিকল দিয়ে জিয়াংমির গলায় আটকে ধরে আর তাকে বলে তার কিছু হলে তাদেরকেও ফল ভোগ করতে হবে। বাইরে সেভাবে খবর দেওয়া আছে। এরপর টিংহুইকে নিয়ে কারাগারে পাঠানো হয়। জিয়াংমি মৃত্যুদণ্ড দাবি করে, কারণ একে বাঁচিয়ে রাখলে তার ক্ষতি হবে। এর মধ্যেই টাইগার গ্যাং এর সেকেন্ড মাস্টার চলে আসে। সেকেন্ড মাস্টার লু আর জিয়াংমি আলাদা রুমে অন্তরঙ্গ সময় কাটায়। গভর্নর আসলেও তার সামনেও চলতে থাকে। গভর্নর এসেই যেন ভুল করেছে। গভর্নর এরপর বলে টিংহুইকে না মেরে বন্দি রাখাই ভালো হবে, কিন্তু সেকেন্ড মাস্টার এবার তাকে তার পরিবারের হুমকি দেখায় আর কারাগারে কি হবে সেটা চুপচাপ মেনে নিতে বলে। গভর্নর পরিবারের কথা ভেবে চুপচাপ মেনে নেয় তাদের কথা। এদিকে সম্রাট ইঙ্গুই পরীক্ষার দুর্নীতির সাথে জড়িত সবাইকে বন্দী করার আদেশ দেয়। এরপর এখানে আনিয়ান আসে ঝিলির চিঠি নিয়ে। চিঠিতে টিংহুইয়ের ব্যাপারে লেখা ছিল। ইঙ্গুই চিঠি পড়ে বুঝতে পারে টিংহুইয়ের ছড়ানো আগুন সারা শহরে জ্বলছে। এরপর তারা শিক্ষা অফিসের দিকে রওনা দেয়।
এদিকে কারাগারে টিংহুইকে জিয়াংমি বারবার পানিতে চুবিয়ে আধমরা করছিল। টিংহুই বলে তাকে একবারই মেরে ফেলুক, আর এর পরিণতি কি হবে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু জিয়াংমি ভয় পায় না। সে বারবার টিংহুইকে পানিতে মুখ চেপে ধরে। টিংহুই দুর্বল হয় না। এক পর্যায়ে জিয়াংমি তার বুকে ছুরি মেরে আহত করে। এরপর গার্ডদের বলে আগুন ধরিয়ে দিতে, যাতে মনে হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা আগুন লাগিয়ে চলে যায়। টিংহুই কারাগার ভেঙে বের হতে চেষ্টা করে। ছোট থেকে যার লড়াই করার অভ্যাস, সে এতটুকুতে ভয় পাবে না। অবশেষে সে ভেঙে বের হতে পারে। আহত অবস্থায় সে পালাতে গিয়ে সেকেন্ড মাস্টার লু এর হাতে ধরা পড়ে। সে তাকে মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু জিয়াংমি চায় নিজের হাতে মরতে। সে ছুরি বের করে, কিন্তু তার আগেই টিংহুই আগুনের মশাল নিয়ে তাদের ভয় দেখায়। আর জিয়াংমি তো আগুনে প্রচুর ভয় পায়। সে ভয়ে পিছিয়ে যাচ্ছিল। টিংহুই বাইরে চলে আসে অবশেষে, কিন্তু তাও তারা তাকে ছাড়ে না। রাস্তায় এসেও মারতে চেষ্টা করে, কিন্তু ইঙ্গুই চলে আসে। আনিয়ান তীর ছুঁড়ে জিয়াংমিকে বাধা দেয়, কিন্তু টাইগার গ্যাংয়ের লোকেরা পালিয়ে যায়। ইঙ্গুই এসে টিংহুইকে জড়িয়ে ধরে, আর গার্ড এসে জিয়াংমিকে বন্দি করে। টিংহুই অজ্ঞান হবার আগে বলে দেয় যে কিভাবে তারা তাকে মারতে চেষ্টা করেছিল। ইঙ্গুই তাকে ভরসা দেয় বিচার পাওয়াতে। এদিকে গভর্নর তার দোষ স্বীকার করে একটি চিঠি লেখে, আর এরপর গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। টিংহুইকে প্রাসাদে আনা হয়। ঝিলি তার সেবা করছিল। 3 দিন ধরে জ্ঞান ফেরেনি তার। ঝিলি এদিকে মেডিসিন রেডি করছিল, তখন সম্রাটের বেয়ারা বলে, প্রাসাদে মেয়ে এভাবে থাকা ঠিক না। সম্রাট কেন তাকে আনলো? মানুষ কি বলবে? ঝিলি তাকে শান্ত হতে বলে। এর মধ্যেই টিংহুইয়ের জ্ঞান ফেরে। ঝিলি এসে তার শরীরের অবস্থা জিজ্ঞেস করে, কিন্তু বেয়ারা এসে তাড়াতাড়ি সে প্রাসাদ কবে ছাড়বে সেটা জিজ্ঞেস করে। আর সম্রাটের সাথে যা হয়েছে সব যেন ভুলে যায় সে। ঝিলি তাকে বাইরে পাঠিয়ে দেয়। টিংহুই এবার বুঝতে পারে যে ইঙ্গুই আসলে সম্রাট। সে ঝিলির কাছে সম্রাটের ব্যাপারে জিজ্ঞেস করে। সে তার সাথে দেখা করতে চায়। ঝিলি তাকে আপাতত রেস্ট নিতে বলে, আর সম্রাট কাজে ব্যস্ত, তাই পরে দেখা করতে পারবে। সম্রাট ঝিলিকে নির্দেশনা দিয়েছে যেন টিংহুইয়ের যত্নে ত্রুটি না থাকে। টিংহুই এবার হুয়াংয়ের সাথে কারাগারে যায় জিয়াংমির সাথে দেখা করতে। জিয়াংমি তো এখনো তেজ কমেনি। সে নানাভাবে টিংহুইকে অপমান করতে থাকে। টিংহুই শান্ত মাথায় উত্তর দেয়, আর শেষে বলে সব অপরাধ স্বীকার করে লিখে দিলে তার মুক্তি হতে পারে। প্রথমে জিয়াংমি বেশ ভাব দেখায়, অপমান করে, কিন্তু টিংহুই বলে তার ওপর জিয়াংমির বাঁচা মরা এখন। টিংহুই সুযোগ দিয়েছিল, কিন্তু সে নিল না। টিংহুই চলে আসতে যায়, আর তখন জিয়াংমি রাজি হয় সব লিখিত জমা দিতে। তার মা বলেছে তাকে বেঁচে থাকতে হবে। সে মরতে চায় না, তাই কাগজ কলম নিয়ে লেখা শুরু করে। এখানে সেকেন্ড মাস্টার লু আর টাইগার গ্যাং সম্পর্কে বিবরণ ছিল। জিয়াংমি স্বীকার তো করে, কিন্তু সম্রাট তার মৃত্যুর আদেশ তুলে নেয়নি। তবে তার মৃত্যু সহজ হবার ব্যবস্থা করেছে। বিষ পান না হলে গলায় দড়ি। জিয়াংমি তো রেগে বলে টিংহুই মিথ্যাবাদী। সে ভূত হলেও তাকে ধরতে আসবে। টাইগার গ্যাং তাকে ছাড়বে না। টিংহুই বলে সে মরণকে আর ভয় পায় না। এরপর খবর আসে টাইগার গ্যাং লিডারের কাছে। সে সেকেন্ড মাস্টারকে শাস্তি দেওয়ার জন্য ডাকে। সবাই সেখানে ছিল। সেকেন্ড মাস্টার ক্ষমা চায় তার কাজের জন্য, কিন্তু গভর্নর কিছুই ফাঁস করেনি, আর চুপ করে মারা গেছে। পাশ থেকে তার ভাই বলে জিয়াংমি তো ধোঁকা দিয়েছে। সামান্য লালসা কন্ট্রোল করতে পারে না সে। লিডার তো একে মেরেই ফেলতে চায়। তার জন্য এখন সম্রাট টাইগার গ্যাং সম্পর্কে জেনে যাবে। রাস্তাঘাটে সবসময় সেনাবাহিনীর আতঙ্ক থাকবে। সেকেন্ড মাস্টারের ভাই এবারের মতো ক্ষমা করতে বলে। এমনকি নিজের ভাইকে নিজেই লোহা পুড়িয়ে ছ্যাঁকা দেয় শাস্তি দিতে। লিডার তাদের এবারের মতো মাফ করে, সবাইকে বেরিয়ে যেতে বলে। এরপর তার কাছে আসা গোপন চিঠি পুড়িয়ে ফেলে। রাতে সেকেন্ড মাস্টারের ভাই একা বসেছিল। তখন লিডার তার কাছে গিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। লিডার নিষ্ঠুর হলেও তার মধ্যে কিছু মায়া আছে। সে একটা পেইন কিলার মেডিসিন দেয়, তারপরে চলে যায়। এদিকে টিংহুই বেশ কয়েকদিন রেস্ট নেওয়ার পরে বাগানে ঘোরার সিদ্ধান্ত নেয়। রাতে সম্রাট বাগানে গাছ লাগাতে আসে। সাথে টিচার শ্যান ছিল। রাতে ডাকা হয় আসন্ন এক্সাম সম্পর্কে ভালো তদারকি করতে, কিন্তু টিচার শ্যানের পাশাপাশি টিংহুইয়ের প্রাসাদে থাকা নিয়ে কথা বলে। এমনি চ্যান্সেলর শুটিং একের পর এক প্ল্যান করেই যাচ্ছে। তার উপর এখানে টিংহুইয়ের থাকাটা সুবিধা না, তাই সম্রাট বলে সে সুস্থ হলে দ্রুত বাড়ি পাঠিয়ে দেবে। এটা শুনে টিংহুই হয়তো মন খারাপ করে, তাই মধ্যরাতে সম্রাটের ফেরার পথে মদ খেয়ে মাতলামি করতে থাকে। তার ওপর বৃষ্টি হচ্ছিল। ইঙ্গুই তাকে সময় দেয় নিজের রাগ বের করার জন্য, কিন্তু এত বৃষ্টিতে ভিজলে পরে আবারও সমস্যা হবে। এজন্য ইঙ্গুই তাকে সেখান থেকে নিয়ে আবার রুমে শুইয়ে দেয়। ডাক্তার ডেকে চেক আপ করায়। এরপর সবাই চলে গেলে টিংহুই আলাদা সম্রাটের কাছে তার কথা বলতে চায়। সে কিছুটা মাতাল ছিল। সে বারবার ঢলে পড়ে।
কিন্তু ইঙ্গুই তাকে আটকে ধরে। সে হাঁটু গেড়ে বসে ইঙ্গুইকে সম্মান প্রদর্শন করে, কারণ এটাই করা উচিত। এরপর নানা কিছু নিয়ে একাই মনের কথা বলতে শুরু করে। ইঙ্গুইও মন দিয়ে তার কথা শুনছিল। সম্রাট হিসেবে ইঙ্গুই ছোট থেকেই চ্যান্সেলর শুটিং এর দাপট ও আধিপত্য দেখে বড় হয়েছে। অন্যদিকে টিংহুই নামের ইচ্ছে করে তার কাছাকাছি আসার চেষ্টা করছিল। ইঙ্গুই বিষয়টি বুঝতে পেরেও না জানার ভান করে তার পরিকল্পনায় সায় দেয়। ইঙ্গুই সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু তার মনে হয়তো আস্তে আস্তে দুর্বলতা অনুভব করে। একজন সম্রাট হিসেবে এটা আদৌ কাম্য না। এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর রাজকর্মকর্তা পরীক্ষার প্রস্তুতি শুরু হয়। টিংহুই ফুজিকে চিঠিতে জানায় বড় বোনের হত্যার প্রতিশোধ ও নিজের স্বপ্ন পূরণের জন্য তার ক্ষমতার প্রয়োজন। তাই সে দিনরাত এক করে পরীক্ষায় প্রস্তুতি নেবে, আর এজন্য ক্ষমতা দরকার। তাই সে প্রাসাদে কিছুদিন থাকবে। এবার দেখা যায় ঝিলি প্রাসাদ থেকে বের হলে তার সাথে দেখা করার জন্য যিশু আর আনিয়াল অপেক্ষা করছিল। যিশু তো ঝিলিকে জিজ্ঞেস করে সে জেলাস ফিল করছে কিনা, যেহেতু ইঙ্গুয়ের সাথে সে বড় হয়েছে, তারই সম্রাজ্ঞী হবার কথা। কিন্তু ঝিলি বলে দেয় সে সেভাবে ইঙ্গুইকে দেখে না। এখানে আনিয়ানকে দেখে মনে হয় সে হয়তো মনে মনে ঝিলিকে পছন্দ করে, কিন্তু তাকে বলতে পারে না। ঝিলি এরপর তার মাস্টার চ্যান্সেলর গুচিং এর সাথে দেখা করতে যায়। গুচিং পরীক্ষায় পাশ করা সবাইকে উপহার দেয়। সবাইকে কলমকালি উপহার দিলেও ঝিলিকে দেয় মূল্যবান সিল। এটা দেখে অন্যরা কিছুটা জেলাস হয়, ঝিলিও ইতস্তত করে। কিন্তু গুচিং বলে তারপরে ঝিলি এখানে দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। এখানে আবার গুচিং এর স্ত্রী আসে, আর সে স্বামীর সাথে বেশি অন্তরঙ্গ ভাব দেখায়। গুচিং তো তাকে পাত্তা দিতে চায় না, সেই বেশি ঘেঁষে আসছিল। এখানে মনে হয় ঝিলির প্রতি গুচিং এর আলাদা ফিলিংস আছে। যতই টিচার স্টুডেন্ট হোক, এটাই গুচিং এর স্ত্রী বুঝতে পারে, আর স্বামীকে আগলাতে চেষ্টা করে। পরে ঝিলি চলে গেলে গুচিং তার স্ত্রীর এমন আচরণের কারণে রুড আচরণ করে। স্ত্রী হিসেবে তার খারাপ লাগাই স্বাভাবিক যে স্বামী অন্য নারীর প্রতি বেশি আগ্রহী। এদিকে চ্যান্সেলর শুটিং নারীদের রাজকীয় পরীক্ষার তীব্র বিরোধিতা করে। এ নিয়ে সম্রাটের সাথে ঝামেলা করে। ইঙ্গুইও প্রতিবাদ করে, এখন সে সম্রাট, তার কথার কি দাম নেই। চ্যান্সেলর শুটিং বলে ইঙ্গুইকেও তো সে মানুষ করেছে। এখন ইঙ্গুই বিরোধী হলে চ্যান্সেলর শুটিং একাই পদক্ষেপ নেবে, এবং সে সম্রাটের অনুমতি ছাড়াই ঘোষণা দেয় যে নারীদের বিশেষ পরীক্ষা স্থায়ীভাবে বাতিল করা হলো। এতে সম্রাট ইঙ্গুই চরম ক্ষুব্ধ হয়। সে তাৎক্ষণিকভাবে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। এরপর সে তার পূর্বপুরুষদের সমাধি ফলকের সামনে গিয়ে প্রতিজ্ঞা করে সে এর একটা ব্যবস্থা করবেই। সে সোজা লাইব্রেরিতে গিয়ে আইনের বই ঘেঁটে তাকে ক্ষমতাচ্যুত করার উপায় খুঁজতে থাকে। লাইব্রেরি থেকে অন্যদের বের হতে বললেও চালাকি করে টিংহুই সেখানে থেকে যায়, আর ইঙ্গুইকে বই খুঁজতে সাহায্য করে। টিংহুইয়ের অনধিকার চর্চা দেখে ইঙ্গুই রেগে যায়, কিন্তু পরীক্ষা বাতিলের খবরে সেও ভীষণ ক্ষুব্ধ হয়েছিল, কারণ এটিই ছিল তার রাজকীয় ক্ষমতায় পৌঁছানোর একমাত্র পথ। সে সম্রাট ইঙ্গুইকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং একটা প্ল্যান বলে। ইঙ্গুই বলে একমাত্র চ্যান্সেলর গুচিং সাহায্য করতে পারে। এদিকে রাতে একসাথে ডিনার করার জন্য গুচিংকে তার স্ত্রী ডাকে। প্রথমে স্ত্রীর ডাকে সাড়া না দিলেও পরে ডিনার করতে যায়। কথায় কথায় আবার ঝিলির কথা আসে, আর গুচিং আবার অদ্ভুত আচরণ করে। তার স্ত্রী বুঝতে পারে না কেন এমন করে সে। তার স্ত্রী তো ওয়াইনের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে স্বামীকে রাতে কাছে রাখতে চায়, কিন্তু গুচিং তার চালাকি বুঝতে পারে আর রেগে চলে যায়। আইন অনুযায়ী যদি দরবারের কর্মকর্তারা নারী প্রার্থীদের সুপারিশ করে এবং সারা দেশের শিক্ষার্থীরা যৌথ আবেদন জমা দেয়, তবে এই সিদ্ধান্ত বদলানো সম্ভব। টিংহুই সবাইকে রাজি করানোর দায়িত্ব নিজের কাঁধে নেয়। সে চ্যান্সেলর গুচিং এর প্রিয় শিষ্য ঝিলির সাহায্য নিয়ে চ্যান্সেলরকে রাজি করায়। চ্যান্সেলর গুচিং প্রথমে রাজি হয় না, সে ঝিলিকে এসবে জড়াতে নিষেধ করে। তবে টিংহুই তাকে বোঝাতে চেষ্টা করে। অবশেষে সে রাজি হয়। এরপর পরীক্ষায় ইচ্ছুক সব নারী স্টুডেন্টকে একত্র করে চ্যান্সেলর শুটিং এর বাড়ির সামনে অবস্থান নেয় টিংহুই। হুয়ান এসে তাদের গার্ড দিয়ে মারধর করে তাড়াতে চেষ্টা করে। চ্যান্সেলর শুটিং পরে এসে নানা হুমকি দেয় আর ভয় দেখায়। এসব ভয় উপেক্ষা করে টিংহুই নিজের রক্ত দিয়ে পিটিশন স্বাক্ষর করে, তার দৃঢ় সংকল্পের কথা জানান দেয়। এরপর এক এক করে সব স্টুডেন্ট হাতে সই করে। তাদের এই অদম্য তেজ দেখে অবশেষে নীতি পাল্টাতে বাধ্য হয় চ্যান্সেলর শুটিং। তবে তাদের সময় বেঁধে দেয় সে। রাতে টিংহুই সম্রাট ইঙ্গুইকে চাঁদ দেখার জন্য সিটি টাওয়ারের আমন্ত্রণ জানায়। শহর জুড়ে শান্তির আলো দেখে ইঙ্গুই বেশ আনন্দিত হয়। টিংহুই তাকে ওয়াইন অফার করে। সারা জীবন কঠোর নিয়মে থাকা ইঙ্গুই যেন ভীষণ একা ছিল। তার অতীত মনে পড়ে যায়, যেখানে তার বাবা তাকে সাহস নিয়ে চলতে বলেছিল। আজ ইঙ্গুই টিংহুইয়ের সাথে অনেক হালকা ফিল করে। সুযোগ নিয়ে টিংহুই পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাসাদ ছাড়ার অনুমতি চায়।
এবং সাথে প্রস্তাব দেয় পরীক্ষায় সফল হলে যেন তাকে পরিদর্শন দপ্তরের প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র অপছন্দ করা ইঙ্গুই এই প্রস্তাবে ভীষণ বিরক্ত হয়। পরীক্ষা শেষ করার আগে পদের জন্য শর্টকাট খোঁজা দেখে সে রেগে গিয়ে টিংহইকে সতর্ক করে এবং সেখান থেকে চলে যায়। সম্রাটের এমন রূপ দেখে টিংহই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানেই আমাদের আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। কমেন্টে জানাবেন আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।